স্পেসিফিক যদি বলি, একটি আন্তর্জাতিক মিডিয়া ছাড়া অলমোস্ট সকল আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনার এই রয়টার্সের যে ইন্টারভিউ সেটি পিক করেছে এবং তার ঘোষণাটাকে সবাই গুরুত্ব দিয়েছে। এত বেশি গুরুত্ব পাওয়ার মূল কারণটা কি আপনার কাছে কি মনে হয়, আর আন্তর্জাতিক মিডিয়াগুলো আসলে কি বলছে আপনার কাছ থেকে যদি বিশ্লেষণটা শুনি? প্রথমত হলো যে আমি মনে হয় যে দর্শকদের জন্য আমি আন্তর্জাতিক মিডিয়াতে মানে এই রয়টার্সের রিপোর্টটা কিভাবে ট্রিটেড হয়েছে সেটা একটু বলি। রয়টার্সের রিপোর্টটা এই পর্যন্ত, রয়টার্স যেটা রিপোর্ট করেছে, রয়টার্স যে হিসাব, সেই হিসাবে রয়টার্সের যে ইন্টারভিউটা এই পর্যন্ত সারা পৃথিবীর আফ্রিকা, এশিয়া, ইউরোপ, এই সব মিলে, আমেরিকা, সব দেশ মিলে, মানে এমন এমন দেশেও পিক করেছে, এটা কল্পনা করা যায়। মানে 91টা প্রতিষ্ঠান এই ইন্টারভিউটা পিক করছে, 91% ইন্টারভিউটা। এবং এই 91 প্রতিষ্ঠানের মধ্যে হুবহু ইন্টারভিউটাও অনেকে প্রচার করছেন, আর কেউ কেউ এটা বিশ্লেষণ করেছেন। তো এটা মানে অবিশ্বাস্যভাবে, যে অবিশ্বাস্য, মানে এটা একটা অবিশ্বাস্য যে দেখেন, মানে সেই কোন, আমি যদি আপনার বলে কোন দেশগুলোর যদি বলি, এইসব দেশেও যদি মানে শেখ হাসিনার ইন্টারভিউগুলো ছাপা হয়েছে, সেটা হলো মানে কি বলা, আমি কোথায় হলে পাকিস্তানের পর্যন্ত, পাকিস্তান শেখ হাসিনা দেখতে পারে না, সেই পাকিস্তানের ডন পত্রিকায়, ডেইলি টাইমসে, মিন্টে প্রচারিত হয়েছে। তারপরে মানে আপনি যদি ধরেন জাপানি নিক্কিতে হয়েছে। তারপরে আপনার যদি আরও মানে ইভেন বিভিন্ন মানে টিভি স্টেশন অ্যাটলিস্ট কিছু অংশ হইলো প্রচার করছে। আমি এ পর্যন্ত আমার কাছে যে লিস্টটা আছে, এটা রয়টার্সের লিস্ট না, বাট একটা লিস্ট আমি সংগ্রহ করতে পারিনি, দেখে সংগ্রহ করছে। সের মধ্যে রয়টার্সের যে রিপোর্টটা, এই রিপোর্টটাকে বিভিন্ন নিউজ আউটলেট শুধু মানে রয়টার্সের রিপোর্ট হিসেবে প্রচার করে, অ্যানালাইসিস করেছে। এর মধ্যে বহু মানে ইভেন কি বলে এন্টারটেনমেন্ট নিউজ পেজও কিন্তু, ফিল্মি মন্ত্র নামে একটা মিডিয়া আছে, তারাও কিন্তু এটা মানে করছে যে এটা যতই তারা এন্টারটেনমেন্টের ব্যাপারটা দেয়, তারাও কিন্তু এটা প্রচার করে। তারপরে ধরেন সোজু টুডে মতো সাউথ কোরিয়ান, এরা কেন মানে শেখ হাসিনার অত, তারা আমাদেরকে অত চেনেও না, সেই সব জায়গায় সেখানে বিভিন্ন, বাট আমি যদি কয়েকটা নাম বলি তাহলে আপনি বলতে পারবেন যে দ্য প্রেস, যেগুলা কমেন্টারি করেছে, দ্য প্রেস একটা ইউটিউবের নিউজ চ্যানেল। তারপর ইনফরমেন্ট, যারা এটা গ্রাফিক্স করে এরা শেখ হাসিনার বক্তব্যগুলোকে প্রচার করেছে। তারপরে স্কুপ হুপ, তারপর নিউজ পয়েন্ট, হ্যাঁ, ডেভিস কোর্স, মানে এরা হলো অ্যানালাইসিস করে, অ্যানালাইসিস করে। তারপর বাংলাদেশের নিউজ মিডিয়ার মধ্যে আসলে ওইভাবে যেভাবে বড় করে যেটাতে ছাপা হয়েছে সেটার নাম বলা আছে, শুধু ডেইলি স্টারের কথা বলা হয়েছে, আর বিজনেস স্ট্যান্ডার্ডে বড় করে ছাপা হয়েছে। মানে মোটামুটি না, আমি যে লিস্টটা পেয়েছি, আমি তো জানি না বাংলাদেশে, আমার কাছে যেটা আছে যে লিস্টটা, সেটা হচ্ছে ডেইলি স্টার বড় করে ছাপছে আর বিজনেস স্ট্যান্ডার্ড বড় করে ছেপেছে। 5 কন্টিনেন্টে এটা ছাপা হয়েছে। তারপর ধরেন নাটশেল টুডে, তারপরে আপনার যদি বলে ইয়াহু নিউজে ছাপা হয়েছে, দ্য ইন্ডিপেন্ডেন্টে ছাপা হয়েছে, আইটিভিতে ছাপা হয়েছে, ইউএস নিউজে ছাপা হয়েছে, লস অ্যাঞ্জেলস পোস্টে ছাপা হয়েছে, এওএল এ ছাপা হয়েছে, নিক্কি এশিয়াতে ছাপা হয়েছে, দ্য স্ট্রেট টাইমস সিঙ্গাপুরে ছাপা হয়েছে, চ্যানেল নিউজ এশিয়া সিঙ্গাপুর বেস চ্যানেল নিউজ এশিয়াতে প্রচার হয়েছে, মালয়েশিয়ার মালয় মেইলে ছাপা হয়েছে, দি সানে প্রচার হয়েছে, মিডল ইস্টের আল আরাবিয়াতে প্রচার হয়েছে, গালফ নিউজে প্রচার হয়েছে, খালিজ টাইমসে প্রচার হয়েছে, আরব নিউজে প্রচার হয়েছে। এবার যদি আপনি আসেন এই ইন্ডিয়া এবং পাকিস্তান মিলায় দেখেন, পাকিস্তানের ডন, ডেইলি টাইমস, মিন্ট, তারপরে ইন্ডিয়ার হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার, দ্য হিন্দু, এনডিটিভি, টাইমস অফ ইন্ডিয়া, হ্যাঁ, তারপরে কি বলেন এরকম অনেকগুলো, অনেক মানে আপনি স্ট্রেট নিউজ গ্লোবাল, তারপরে যেগুলো অ্যানালাইসিস ছাপা হয়েছে সেটার মধ্যে ইনসাইট এক্স, UMMID.com, স্ট্র্যাথিয়া একটা যেটাতে অ্যানালাইসিস ছাপা হয়েছে, নিউজ কর্ড ইউকেতে ছাপা হয়েছে। তারপরে আপনার কি বলা, আমি কত নাম বলে, আপনি যদি নাম বলতে থাকি অনেক নাম, যেগুলো নাম আশ্চর্যজনকভাবে শেষ করা যাবে, মানে শেষ করা, আমি আমার পক্ষে এত নাম পড়া, কি বলে ডিসাইফার বা ANC, তারপরে অনেক
আইটিভি ইউকে, তারপরে এরা সবাই মানে আপনি যদি নাম খোঁজেন, আমার কাছে লিস্টে আছে প্রায় 60-65, এত নাম বললে মানুষের কেউ এত ইয়ে করে, কিন্তু মানে ব্যাপক। এটাকে বলা হচ্ছে 5টা কন্টিনেন্টেই এটা পিক করেছে শেখ হাসিনার ইন্টারভিউটা। কেউ অ্যানালাইসিস করেছে, কেউ শুধু 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 ইন্টারভিউটা ছিল, কেউ ইন্টারভিউর সাথে নিজস্ব মতামত দিয়ে ছাপিয়েছে, এরকম ইন্টারন্যাশনালি এটা বেক হয়েছে। তবে যেই জিনিসটাতে সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো ইয়ে করেছে সেটা হলো শেখ হাসিনার এই ফেরত আসার টাকার 2-3 ভাগে তারা ভাগ করেছে। এক হইলো তিনি রিস্ক নিচ্ছেন কিনা, এটা কি বড় রিস্ক হচ্ছে। 2 নম্বর হলো তাকে কিভাবে ট্রিট করবে বাংলাদেশ সরকার, এইগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য হয়েছে সেটা। এবং তার ফিরে আসার ইয়েটাকে আন্তর্জাতিকভাবে কিভাবে দেখা হবে, এবং আন্তর্জাতিক সম্প্রদায়গুলো তার নিরাপত্তার ব্যাপারটা কিভাবে দেখবে, এই 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 বিষয়গুলো যেমন আন্তর্জাতিক নিরাপদ ইয়েগুলো কথা, তার বিষয়গুলো দেখার কথাটা বলছেন যে তারা প্রথমে হয়তো তাকে নিরুৎসাহিত করতে পারেন যে এরকম একটা মৃত্যুদণ্ডের ইয়ে নিয়ে তারা না, তার যাওয়া উচিত না, তাকে নিরুৎসাহিত করতে পারে, তার সাথে আলোচনাও করতে পারে, এটাও তারা বলছে। কিন্তু কথা হচ্ছে যে তিনি বাংলাদেশের নাগরিক, তিনি চাইলেই বাংলাদেশে ফেরত যেতে পারেন, তাকে কেউ মানে অফিসিয়ালি না করতে পারে না। তো যখন অফিসিয়ালি ওনাকে না করতে হয়, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কি কি দায়িত্ব থাকবে, এরকম আলোচনাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে জাতিসংঘ থেকে শুরু, জাতিসংঘের দায়িত্ব কি হবে, মানবাধিকার সংগঠনগুলোর দায়িত্ব কি হবে, ইন্টারন্যাশনাল এই কি বলে ইয়েগুলো মনিটরিং, যারা মনিটর করে এই ধরনের সিচুয়েশন, তাদের অবস্থানকে বড় বড় দেশগুলোর ভূমিকা কি হবে, এরকম আলোচনা আসছে। যেমন বলছে যে শেখ হাসিনার এই দেশে ফিরে আসাটা 1 নম্বর ব্যাপারটা দাঁড়াচ্ছে নিরাপত্তা। সো আন্তর্জাতিকভাবে তার নিরাপত্তার ব্যাপারটা সবার আগে সবার দৃষ্টিতে থাকবে, যে ওনাকে কিভাবে বাংলাদেশ সরকার ট্রিট করে, তাকে কি, তার নিরাপত্তা কি দেখে এটা। এবং তার পরবর্তী যেটা হবে যে ওনার যে আইনি প্রসেসগুলো কিভাবে বাংলাদেশ সরকার ডিল করে, এইটা সরাসরি মনিটর করবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো, ইন্টারন্যাশনাল সংস্থাগুলো। কেননা কারণ হলো বাংলাদেশের আদালতে অলরেডি তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, যেটা ইন্টারন্যাশনালি বেশিরভাগ যেসব দেশ বা যারা এটাতে কনসার্ন, তারা তাদের দেশ এবং সেই প্রতিষ্ঠানগুলো বা দেশগুলো মৃত্যুদণ্ডে বিশ্বাস করে না। বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলো এরা মৃত্যুদণ্ডে বিশ্বাস করে না। সো তারা কিন্তু এই জিনিসটা দিয়ে খেয়াল রাখবে যে শেখ হাসিনার সাথে কোনো রকম যেন এই ধরনের কোনো ইয়ে না হয়, এইটার ব্যাপারে তারা কনসার্ন থাকবে এবং বাংলাদেশ সরকারের সাথে কনস্ট্যান্ট যোগাযোগ তার রাখবে। এটা হলো ইন্টারন্যাশনাল মিডিয়ার ইয়ে। আর জাতিসংঘ থেকে সরে, জাতিসংঘ যেহেতু জাতিসংঘ নিজেই কিন্তু এই মৃত্যুদণ্ড বিরোধী চার্টার তারা ইয়ে করছে এবং তারা এটার বিরুদ্ধে অ্যাডভোকেসি করে। আমার শেখ হাসিনা মৃত্যুদণ্ডের দেওয়ার পরে জাতিসংঘ কিন্তু রিয়াক্ট করেছে, হিউম্যান রাইটস যে কমিশন, তারা কিন্তু রিয়াক্ট করে, তারা বলছে এটা তারা বিচারে তাদের আপত্তি নাই, কিন্তু মৃত্যুদণ্ডের ব্যাপারে তাদের কোনো সমর্থন নাই। সো তারা বিরোধিতা করবে এবং জাতিসংঘ এটাতে ইনভলভ হয়ে পড়বে। যে জাতিসংঘ তার বিরুদ্ধে রিপোর্ট করেছে, এবং এই কারণে জাতিসংঘ আরও বেশি কনসার্ন যে জাতিসংঘের একটা রিপোর্টকে বেস করে শেখ হাসিনাকে ইয়ে দেওয়া হয়েছে। এই জিনিসগুলো কিন্তু আসছে। এটা হলো আন্তর্জাতিক দৃষ্টিতে তার শেখ হাসিনার ফেরত আসাটার পরে তার নিরাপত্তার বিষয়টা। এরপর আসবে তার তিনি বিচারে নেক্সট যে বিচার বিচার মধ্যে পড়েন, তিনি যেটা দাবি করেছেন, শেখ হাসিনা যেটা দাবি করেছেন যে তিনি চাইলে আন্তর্জাতিক ক্রিমিনাল এই ইন্টারন্যাশনাল ক্রাইমস কি যেন আইসিসিতে যেতে রাজি আছে। সো আইসিসি স্ট্যান্ডার্ডে তাকে ট্রিট করা হয় না। আইসিসি স্ট্যান্ডার্ডে তার আইনজীবী থেকে শুরু করে সবাই সুযোগ সুবিধা সেরকম পায় কিনা, তাকে ডিফেন্ড করা বা তার বক্তব্য শোনা যে আসলে ঘটনাটা কি ছিল এটা বের করা। তো এইটা ছিল যে তিনি গেলে তার নিরাপত্তা এবং তার বিচারের যে প্রক্রিয়াটা, যেটা তিনি আইসিসি স্ট্যান্ডার্ডে চেয়েছেন শেখ হাসিনা, কারণ তিনি নিজে দাবি করেছেন যে আইসিসিতে উনি যেতে চান না, হেগে উনি তাকে যেতে চান, হেগে তার বিচার হোক এটা উনি চেয়েছেন। সো হেগের স্ট্যান্ডার্ড কিন্তু আমাদের সরকার এটা মেনটেন করতে পারে কিনা। সোজা সাপটা কথা হলো আন্তর্জাতিক সম্প্রদায়ের এই জিনিসটা কিন্তু সবার এই ইয়েতে আসছে যে আন্তর্জাতিক সম্প্রদায় কীভাবে রিয়াক্ট করবে। প্রথমত তার নিরাপত্তাটা দেখবে, দ্বিতীয় তার বিচার প্রক্রিয়াটা তারা দেখবে, সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করছে কিনা। এখন মানে আরও একটা বিষয় তারা ইয়ে করতে চাচ্ছেন যে বাংলাদেশ সরকার যা মানে
এটা কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা ওরা বলে নাই, ওরা বলছে, ওরা নিজস্ব কমেন্টারি বলছে বাংলাদেশ সরকারের অতীত ইতিহাসটা কি। সেখানে শেখ হাসিনার বিষয়টাও আসছে যে শেখ হাসিনাই এই আইসিটির মানে আইসিটিতে এই জামাত নেতাদের বিচার করে এটা করছেন শেখ হাসিনা, সেই আদালতেই তার বিচার হচ্ছে। সো সেইটার স্ট্যান্ডার্ড শেখ হাসিনার সময় কি ছিল, এখন কি আছে, এটার যোগ্যতা কি, এগুলোও কিন্তু বিবেচনায় আসতেছে। এবং বাংলাদেশ সরকার মানে সেই স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে কিনা এটা নিয়ে প্রত্যেকটা বেশিরভাগ নিউজ আউটলেট এটা সন্দেহ প্রকাশ করে। তবে একটা জায়গায় তাদের দেখা মানে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোর দেখলাম, সেটা হলো যে একটা জায়গায় তারা কনসার্ন, সেটা হলো মৃত্যুদণ্ডটা। একটা জায়গায় তারা কনসার্ন বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে, একটা জায়গায় তারা কনসার্ন বাংলাদেশের আইসিটি সেই স্ট্যান্ডার্ডের কিনা, কারণ অলরেডি এটা নিয়ে কোশ্চেন আছে। এবং তারা কোশ্চেনটা করতেছে কিন্তু শেখ হাসিনার আমলের সময় থেকে, যে ওই সময় কিন্তু এটা সেই স্ট্যান্ডার্ড বিচার করে, তারপরে এখনকার স্ট্যান্ডার্ড আরও লো হয়েছে, এগুলো তাদের কনসার্নের মধ্যে আসে। আরেকটা হলো পলিটিক্যাল, এখন আসছে তারা, এইটা হলো শেখ হাসিনার নিরাপত্তা বিচার এসে, কিন্তু পলিটিক্যাল তারা বলছে শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র পরিবর্তন করে দেবে। এটা হলো টোটাল মানে মেজরিটির হলো যে মানচিত্র পরিবর্তন হবে। কেমনে মানচিত্র পরিবর্তন হবে? শেখ হাসিনা জেলে থাকুক আর বাইরে থাকুক, আওয়ামী লীগ বাংলাদেশে প্রাসঙ্গিক শুধু হবে না, আওয়ামী লীগ বাংলাদেশে প্রকাশ্যে, তাদেরকে নিষিদ্ধ থাকলেও তারা কিন্তু প্রকাশ্যে আসবে। কারণ শেখ হাসিনা যেখানে উপস্থিত, শেখ হাসিনার জন্য হলেও তারা প্রকাশ্যে চলে আসবে। অবশ্য প্রকাশ্যে আসলে কতজনকে সরকার দমন করবে? যখন লাখ লাখ মানুষ, তাদের বক্তব্য হলো যে যখন যদি মানুষের জোয়ার সামনে চলে আসে, সেক্ষেত্রে সরকার কিভাবে এটাকে সামাল দেয়। সো রাজনৈতিক একটা মানচিত্রের চেঞ্জ হয়ে যাবে। কি মানচিত্র? নিষিদ্ধ হোক আর যাই হোক, আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হবে। একদম রিহ্যাবিলিটেশনের কথা বলছে। আওয়ামী লীগ সরাসরি সেই দিনই বাংলাদেশের রাজনীতিতে রিহ্যাবিলিটেট হবে। এই যে রিহ্যাবিলিটেশনটা, এটা বৈধ হোক অবৈধ হোক, কি হবে না হবে সেটা কিন্তু মানুষ দেখবে না, মানুষ তার হবে। এবং 3 নম্বর বলছে যে এটার কারণটা কি, কেন শেখ হাসিনা ফেরত আসতেছে, অ্যানালাইসিসগুলো। শেখ হাসিনা এখন দেখছেন যে তার ফিরে আসাটাই হলো সবচেয়ে, তার জীবনের সংখ্যা নিয়ে, তার জীবনের থাকলো, জীবনের ঝুঁকি নিয়ে হলো তিনি কেন ফিরে আসতেছেন। তিনি ফিরে আসতেছেন হলো তিনি মনে করতেছেন যে তিনি বাংলাদেশে, তিনি মনে করছেন যে তিনি কোনো অন্যায় করেন না, সে অন্যায় যেহেতু করেন নাই, তিনি বাংলাদেশের জনগণের সামনে উনি আসবেন। জনগণ যদি তাকে বেছে নেয়, এই জনগণ যদি তাকে বেছে নেয়, তাহলে কার কি করার থাকবে কথা। শেখ হাসিনা কিন্তু টোটালি বিষয়টাকে পলিটিক্যালি নিয়েছেন। ওনার জীবন আশঙ্কা সত্ত্বেও, ওনার জীবনের উপর হুমকি সত্ত্বেও উনি কিন্তু পলিটিক্যালি জিনিসটাকে নিয়েছেন, যে রাজনৈতিকভাবে রাজনীতিতে মোকাবেলা করার জন্য উনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তাদের কাছে মনে হচ্ছে। এটা হলো রাজনৈতিকভাবে তারা বলছে। এবং তারা আরেকটা বলছেন যে মানচিত্রটা চেঞ্জ হবে, যে যেই আওয়ামী লীগ এখন পর্যন্ত বাসা থেকে বেরোতে পারছে না, যারা বেড়ে যাবে, এই একদিনের মধ্যে পুরো জিনিসটা, সিনারিটা চেঞ্জ হবে। সে আওয়ামী লীগ প্রকাশ্য হবে, তাদেরকে কেউ কিছু মানে করতে গেলে তখন বাংলাদেশের সংঘাতের রাজনীতি শুরু হবে। যদি তখন কোনো দমন পীড়নের চেষ্টা হয়, সংঘাতের রাজনীতি। সো আসলেই তার প্রত্যাবর্তনটা ঘিরে যেমন আশাবাদ আওয়ামী লীগের জন্য, তেমনি কিন্তু আবার আশঙ্কাও প্রকাশ করতেছে তারা, যে বাংলাদেশের সংঘাতের রাজনীতি শুরু হতে পারে যদি সরকার দমন পীড়নের দিকে যায়। কারণ এত বিপুল সংখ্যক মানুষকে দমন পীড়ন করে থামানো যাবে না। থ্যাংক ইউ। এই হচ্ছে মোটামুটি সকল আন্তর্জাতিক মিডিয়ার মুদ্রা বিষয়, তাই তো? যে মানচিত্র চেঞ্জ হবে, এটা হলো ওদের ফাইনাল মানে একটা অ্যানালাইসিসের মধ্যে বিভিন্ন অ্যানালিটিক্যাল, যে তারা বলছে যে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র চেঞ্জ হয়ে যাবে যেদিন শেখ হাসিনা ফিরবে। একেবারেই নিষিদ্ধ হোক আর অনিষিদ্ধ হোক, যেভাবে হোক আওয়ামী লীগ তখন ফ্রন্ট লাইনেই থাকবে, একেবারেই পরিষ্কার। আর এই যে শেখ হাসিনার এই ঘোষণার প্রেক্ষিতে এ তো গেল, আপনি আরেকটা জিনিস আমি ভুলে গেছি। আরেকটা জিনিস হলো যে কেউ মনে করছেন যে যেটা মনে করছেন যে এই যে সামনের যে কয়টা মাস আছে, যেহেতু তিনি ডিসেম্বরের মধ্যে আসছেন, তো এই মধ্যে বাংলাদেশ সরকারও খুব সম্ভবত তাদের মনোভাবের কোনো পরিবর্তন হতে পারে। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মনোভাবের পরিবর্তন হতে পারে, কারণ এটা একটা চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জ শেখ হাসিনা নিতে যাচ্ছেন, তার জীবনের সংখ্যার মধ্যেও যে চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন, সেই চ্যালেঞ্জ তারা কিভাবে মোকাবেলা করবেন। সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিবিদরাও কিন্তু, এখন যারা এক্সিস্টিং রাজনীতিবিদ আছে, মানে সরকারের কথা বলছেন, বিরোধী দল আছেন, তারাও কিন্তু এখন ভাবা শুরু করবে বলে তারা আশা করছেন। এটা একটা ছিল, সরি, তারা এটা পজিটিভলি হ্যান্ডেলিং করবেন নাকি সংঘাতের দিকে যাবেন, এটা
তাদের উপর ডিপেন্ড করবে এইরকম। সংঘাতের কথা পত্রিকা বেশিরভাগ সংঘাতের দিকে গেলে বাংলাদেশ ডুমড হবে, কারণ সংঘাতের এত বিপুল সমর্থন পুষ্ট একটা দলকে দমন করার দিকে যদি যায়, তাহলে এটা যদি সংঘাতের দিকে যায়, বাংলাদেশ দীর্ঘমেয়াদী একটা ইয়ের দিকে চলে যাবে, টারময়েলের দিকে চলে যাবে। গৃহযুদ্ধ যেটাকে বলছে না, সবাই। আমি গৃহযুদ্ধ ওরা বলে নাই, ওরা আচ্ছা, ওরা হচ্ছে টারময়েলের কথা বলছে তারা, যে একটা বড় ধরনের ইয়ে হবে, টারময়েল হবে বাংলাদেশে, যেটা দীর্ঘমেয়াদী হবে, আচ্ছা। অস্থিরতা আর যেটা বলতে। অস্থিরতা, সহিংসতা, অস্থিরতা এইরকম সংঘাতের দিকে। তাইলে এখন বিষয়টা হচ্ছে যে আরো আলোচনা হচ্ছে যে শিগগির আরো গণমাধ্যমে শেখ হাসিনার ইন্টারভিউ আসবে এইরকম। কিন্তু এই যে বিশ্বের অন্যান্য দেশের বিশেষজ্ঞরা শেখ হাসিনার বক্তব্যকে যেভাবে অ্যানালাইসিস করলেন তাদের মতো করে, বাংলাদেশে তো কিন্তু তার চিত্র উল্টো। আপনি কিছু বলতে চাইছেন? না, অ্যানালাইসিস কিন্তু এখনো এত ডিটেল, এটা হলো নিউজ অ্যানালাইসিস, কিন্তু আসল নিউজ অ্যানালাইসিস এখনো অ্যানালাইসিস, শুরু হয় নাই। নিউজ নিউজ অ্যানালাইসিস অ্যানালাইসিস সামান্য হয়েছে, কিন্তু আসল অ্যানালাইসিস কিন্তু হয় না। এটা নিউজের ওই যে বলে না যে একটা বক্তব্য কোট করে তারপর সেটার একটা এদিক ওদিক এটা ব্যাখ্যা করা, এটা হলো সাধারণত এই যে কমেন্টারি টাইপের রিপোর্টিং আর কি। এটা অ্যানালাইসিস একেবারে ডিটেল অ্যানালাইসিস আমার ধারণা আরো সপ্তাহখানেক লাগবে বা 2 সপ্তাহ লাগবে। দেখবে যে বড় বড় চিন্তক যেসব প্রতিষ্ঠান করছে, যেগুলো আমরা মাঝে মধ্যে যাদের কোট করি, হ্যাঁ, কি যেন প্রতিষ্ঠানগুলো, হ্যাঁ, ওই প্রতিষ্ঠানগুলো যখন অ্যানালাইসিস করবে তখন হলো আসল অ্যানালাইসিসগুলো আসবে। এখন যেটা হচ্ছে এটা জাস্ট কমেন্টারি টাইপের, মানে লাইক কোনো একজন রিপোর্টার তার নিজস্ব মতামত যেখানে ঢোকান আর কি, এরকম করে আসছে। আচ্ছা, কিন্তু এই তো গেলে একটা অ্যানালাইসিস আসলো, রিপোর্টের উপরে অ্যানালাইসিস বা একদম গভীর অ্যানালাইসিসে তো আরো সময় লাগবে আপনি বলছেন, এটা বোঝাই যাচ্ছে। কিন্তু বাংলাদেশের যারা এদের এত মানে হচ্ছে কেন, তারা মনে হচ্ছে কি বসতেও পারতেছেন না, শুতেও পারতেছেন না। হ্যাঁ, যেমন ধরেন কালকে আপনার ওখানে বলছিলাম সবার তো মানে পেট খারাপ হয়ে গেছে, আমসা হয়ে গেছে, ডায়রিয়া, পেটের ব্যথা, ডায়রিয়া।